আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থ মন দেখার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন অনুষ্ঠানটিতে আমরা নানাবিধ স্বাস্থ্য সমস্যা এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলে থাকি। আজকে আমরা কথা বলবো স্কিন বা ত্বকের ফাঙ্গাল ইনফেকশন এবং এর করণীয় সম্পর্কে। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার জুনায়েদ মাহমুদ খান, সহযোগী অধ্যাপক, চর্ম ও যৌন রোগ বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। ডাক্তার জুনায়েদ মাহমুদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত। স্কিন বা ত্বকের ফাঙ্গাল ইনফেকশন বলতে আমরা আসলে কি বুঝি? এক ধরনের অতীব ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবাণুর মাধ্যমে এই ইনফেকশনটা হয়ে থাকে। এটাকে আমরা ছত্রাক সংক্রমণ অথবা ফাঙ্গাল ইনফেকশন বলে থাকি। ফাঙ্গাল ইনফেকশন শরীরের ত্বকে হতে পারে, নখে হতে পারে, আরও মিউকাস মেমব্রেনে হতে পারে। বিভিন্ন জায়গায় এটা বিভিন্ন রূপ ধারণ করে আমাদের মধ্যে এটা প্রবেশ করতে পারে। এই ফাঙ্গাল ইনফেকশনটা আসলে প্রধানত কি কি কারণে হয়ে থাকে? ফাঙ্গাল ইনফেকশনের প্রধান কারণ হচ্ছে যেটা আমি বলেছি, ছত্রাক নামে একটা অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা জীবাণু। এটাকে দেখতে হলে আমাকে একটু পিছনে ফিরে তাকাতে হবে। এই ছত্রাকটা বিভিন্ন ধরনের হতে পারে। আমরা যদি এটাকে মরফোলজিক ক্লাসিফিকেশন করে থাকি, প্রথমে আস্তে আস্তে আপনার ইস্ট, মোল্ড এবং ডাইমরফিক ফাঙ্গাস। আমরা বলে থাকি ইস্ট, আমি শুরুতেই বলে রাখছি, সব ছত্রাক কিন্তু ক্ষতিকর না। আমরা যেটা ইস্ট বললাম, এই ইস্টটা আমরা আমাদের যে পাউরুটি বানানো হয় ওখানে কিন্তু ইস্ট ব্যবহার হয়, যেটা অ্যালকোহল তৈরি করা হয়, এখানে কিন্তু ইস্টের প্রয়োজনীয়তা রয়েছে। এই বাদে আর যেটা আপনি মোল্ড, এটা বলা হচ্ছে একটা আমরা যে মোল্ড হচ্ছে একটা হচ্ছে বহুজীবী বহুকোষী ছত্রাক, আর ইস্ট হচ্ছে একটা সিঙ্গেল এককোষী ছত্রাক। যেটা মোল্ড বলা হচ্ছে এটা হচ্ছে আমরা এটা আমাদের জন্য আরও একটা উপকারী খাদ্য হিসেবে এটা আমরা ব্যবহৃত থাকে। আমরা যেটা বলি ব্যাঙের ছাতা নামক একটা খাবার আছে, যেটাকে মাশরুম বলা হয়। মাশরুম কিন্তু এক ধরনের মোল্ড। সুতরাং সব ফাঙ্গাস, সব ছত্রাক যে মানব দেহের জন্য ক্ষতিকর সেটা কিন্তু নয়। ছত্রাক সাধারণত আমাদের মানব দেহের একটা হচ্ছে নর্মাল কমন সেল বলে থাকি আমরা। মানব দেহের আমাদের মুখের মধ্যে, ত্বকের মধ্যে এটা স্বাভাবিকভাবে থাকে। একজন রোগী যখন কোনো কারণে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, অথবা সে অন্য কোনো কোমরবিড ডিজিজে আক্রান্ত হচ্ছে, যেমন মনে করেন ধরেন একটা ডায়াবেটিস মেলাইটাস, অনেক দিন ধরে তার অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে, মুখে ওরাল স্টেরয়েড খাচ্ছে, এই ধরনের রোগীদের, HIV এইডস পেশেন্টদের, অথবা সাম্প্রতিককালে যেটা গেল করোনা পেশেন্টদের, কোভিড পেশেন্টদের, যদি কোনো কারণে তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কমে যায়, তাহলে আমাদের শরীরে যে নর্মাল ছত্রাকগুলো আসে এগুলো আপার হ্যান্ড হয়ে যায়, এগুলো তাদের বংশবিস্তার করতে থাকে, তখন এটা ছত্রাক সংক্রমণে আমরা আক্রান্ত হই। বুঝতে পেরেছি। এটা আসলে কত প্রকার বা কি কি ধরনের আছে? ছত্রাক ফাঙ্গাল ইনফেকশন যদি বলে থাকি আমরা, আমাদের মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় এটা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। যদি মাথায় ফাঙ্গাল ইনফেকশন হয় এটাকে আমরা টিনিয়া ক্যাপিটিস বলি, মুখে হলে এটাকে আমরা টিনিয়া ফেসি বলি, মুখে যদি মুখের ভিতর হয় ওরাল ক্যাভিটিতে হয় তাহলে আমরা ক্যান্ডিডিয়াসিস আর ওরাল ক্যান্ডিডিয়াসিস বলি। যদি এটা শরীরের ভাজে হয় এটাকে আমরা টিনিয়া ক্রুরিস বলি। যদি এটা শরীরের আমরা যেটা মেইন ট্রাঙ্ক হয় তাহলে আমরা টিনিয়া কর্পোরিস বলি। আর যদি এটা পায়ে হয় আমরা টিনিয়া পেডিস বলি। এর বাইরেও আমরা ছোট বাচ্চাদের ওরাল থ্রাশ হয়ে থাকে, আর যেটা গর্ভবতী মেয়েদের অথবা নর্মাল মহিলাদের হতে পারে এটা ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস, এটা আক্রান্ত হতে পারে। সবগুলো হচ্ছে একটা ফাঙ্গাসের ক্লাসিফিকেশন, বিভিন্ন ধরনের এটা ফাঙ্গাস। আপনি শুরুতে বলছিলেন যে টেনিয়া ক্যাপিটিস বা যেটা মাথায় হয়, এটা আসলে কি, রোগীরা কি লক্ষণ নিয়ে ক্যাপিটিসের রোগীগুলো আপনাদের কাছে আসে? প্রথম লক্ষণ হচ্ছে মাথায় চুলকানি হবে, এবং মাথার যেটা আমরা বলে থাকি ড্যান্ড্রাফ অথবা খুশকি আকারে মাথা থেকে অনেক ধরনের এটা চামড়া পড়তে থাকবে। এখন মাথার মধ্যে গোলাকার অনেকগুলো ইনফেকশন দেখা দিবে, এবং ওখান থেকে অনেক সময় ফুসকুড়ি দেখা যায়। আমরা যেটাকে পেপিউল বলি, পেপিউল নোডিউল, এ ধরনের বিভিন্ন ধরনের আমরা স্কিন ডিজিজে আক্রান্ত হয়, এবং দেখা যাচ্ছে এখান থেকে মানুষের চুলও পড়তে থাকে। কিছু চুল পড়ার কারণ কিন্তু আমরা টিনিয়া ক্যাপিটিস বলে থাকি। এই যে আপনারা বলছিলেন যে টিনিয়া ক্যাপিটিস, তো এইখানে আপনারা এই টিনিয়া ক্যাপিটিসের রোগী যখন আপনাদের কাছে আসে, আপনারা ওনাদেরকে কি কি ধরনের সাজেশন দেন বা কি কি ধরনের ট্রিটমেন্ট প্রোটোকলটা আপনারা মেনটেন করেন? ট্রিটমেন্ট প্রোটোকল হচ্ছে
এখানে প্রথমে আমরা একটা কিটোকোনাজল শ্যাম্পু দিব। বিভিন্ন ধরনের কিটোকোনাজল এক ধরনের অ্যান্টিফাঙ্গাল ছত্রাক রোধী কিছু শ্যাম্পু আছে, এটাগুলো আমি কিটোকোনাজল শ্যাম্পু বলে থাকি। কিটোকোনাজল শ্যাম্পু আমরা সপ্তাহে 2 বার 8 সপ্তাহ, তারপর থেকে সপ্তাহে 1 বার করে রেগুলার ব্যবহার করতে থাকবে। যদি রোগীর চুলকানি হয় আমরা অ্যান্টিহিস্টামিন দেবো। সাধারণত আমরা লোরাটাডিন, ডেসলোরাটাডিন, সেট্রিজিন, ফেক্সোফেনাডিন, হাইড্রোক্সিজিন, হাইড্রোক্লোরাইড, অনেক ধরনের এগুলো ওষুধ আছে, আমরা এগুলো দিয়ে থাকি। এবং মাথায় যদি ইনফেকশন হচ্ছে বা পেপিল থাকে, কোনো ধরনের ওখান থেকে যে পানি পড়ে, রস পড়ে, আমরা ওখানে প্রপার অ্যান্টিবায়োটিক দিয়ে থাকবে। অ্যামোক্সিসিলিন, ক্লক্সাসিলিন, ফ্লুক্লক্সাসিলিন, এগুলো দিয়ে আমরা 7 থেকে 10 দিন পর্যন্ত আমরা চিকিৎসা করব। এবং প্লাস এর মধ্যে আরও কিছু অ্যান্টিফাঙ্গাল কিছু ক্রিম আছে, এই অ্যান্টিফাঙ্গাল ক্রিমগুলো আমরা ওখানে দেব। বিভিন্ন ধরনের মাইকোনাজল, ক্লোট্রিমাজল আছে, টার্বিনাফিন স্প্রে আছে, এগুলো আমরা ইউজ করে থাকি। আচ্ছা, আপনি যে বলছিলেন যে যে শ্যাম্পুটা বা ইউজ করতে হবে প্রথম 8 সপ্তাহে 2 বার করে, তো এই সময়টাতে ধরেন চুলে কি তেল বা অন্য কোনো ধরনের কোনো কিছুকে ব্যবহার করার কোনো বাধ্যবাধকতা বা কোনো ধরনের বিধিনিষেধ আছে না? এ ধরনের আসলে তেলের কোনো ধরনের বাধ্যবাধকতা নাই। আগে থেকেও যদি তেল ইউজ করে থাকে তাহলে তেল ইউজ করবে, তেলের মধ্যে কোনো এডিটিক ইম্প্যাক্ট নাই এর মধ্যে টিনিয়া ক্যাপিটিস। এরপর আসছি আমরা টিনিয়া কর্পোরিস, যেটা আপনি বলছিলেন। টিনিয়া কর্পোরিসটা আসলে শরীরের কোন কোন অংশে হয়? টিনিয়া কর্পোরিস সাথে আমরা প্রধানত যেটা ট্রাঙ্ক বলে থাকি, আমরা শরীরের মেইন পার্টস, এবং গলা থেকে এখানে ট্রাঙ্ক পর্যন্ত এখানে হতে পারে। এ ধরনের দেখা যাচ্ছে গোলাকার, এটাকে আমরা অনেকটা কয়েন শেপড, আদুলের শেপড, কয়েন শেপড, পয়সার মতো গোলাকার থাকে। চারিদিকে দেখা যাচ্ছে সার্কামস্ক্রাইবড, এটা চারিদিকে একটা পার বাঁধানো, চারিদিকে পার বাঁধানো থাকে, মাঝখানে একটা ক্লিয়ার থাকে। মাঝখানে বোঝা যাচ্ছে কোনো ইনফেকশন নাই, কিন্তু চারিদিকে একটা ক্লিয়ার সার্কামস্ক্রাইবড পেপুলার লেশন থাকে। আস্তে 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 এটা আসলে বড় হচ্ছে, মাঝখানে ভালো হয়ে যাচ্ছে, চারিদিক দিয়ে আস্তে আস্তে এটা এক্সটেনশন হচ্ছে। তারপর এটার সাথে সাথে আপনার চুলকানি থাকতে পারে এবং ইনফেকশন থাকতে পারে, বিভিন্ন ধরনের ইনফেকশন থাকবে, এক্সিমেটাইজেশন থাকতে পারে, লাইকেনিফিকেশন থাকতে পারে। তো এটা ট্রিটমেন্টের ক্ষেত্রে আসলে আপনারা কি কি ধরনের পদক্ষেপগুলো রোগীদেরকে বলছেন? আমরা ট্রিটমেন্ট বলে থাকি, আমরা যদি এক্সটেন্সিভ সারা শরীরে যদি হয়ে থাকে, আমরা কিছু কিটোকোনাজল সোপ এখন পাওয়া যাচ্ছে, কিটোকোনাজল সোপ দিয়ে আমরা গোসল করতে পারি রোগীদের, এটা খুব ভালো উপকার পাওয়া যায়। এটার সাথে সাথে বিভিন্ন ধরনের আমরা অ্যান্টিফাঙ্গাল ওরাল মুখে খাওয়ার অ্যান্টিফাঙ্গাল ওষুধগুলো আমরা দিয়ে থাকি। ফ্লুকোনাজল, কিটোকোনাজল, ইট্রাকোনাজল, টার্বিনাফিন, এ ধরনের ওষুধগুলো আমরা দিয়ে থাকি। এটা টার্বিনাফিন আমরা সাধারণত একটা করে দিনে 2 বার দিয়ে থাকি, 250 মিলিগ্রাম। ফ্লুকোনাজল 50 মিলিগ্রাম, একটা করে দিনে 2 বার, তাও 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত দিয়ে থাকি। ইট্রাকোনাজল 100 মিলিগ্রাম আছে, 200 মিলিগ্রাম আছে। ইট্রাকোনাজল আবার এখন সুবা আসছে 65 মিলিগ্রামের, এগুলো আমরা একটা করে দিনে 2 বার 3 থেকে 4 সপ্তাহ দিয়ে থাকি। আর প্লাস আমরা এখানে একটা টপিক্যাল, যেটা আমরা বলতেছি অ্যান্টিফাঙ্গাল, এগুলো আমরা প্রেসক্রাইব করে থাকি। এখন নতুন নতুন অনেক ধরনের নতুন একবার নিউয়ার প্রোডাক্ট আসছে, এটা ললিকোনাজল, একটা খুব ভালো ওষুধ আছে, সার্টাকোনাজল, নতুন ওষুধ আসছে। এই ধরনের ওষুধগুলো আমরা দিয়ে থাকি, রোগী 4 থেকে 5 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়। এরপর আসছি আমরা টিনিয়া ক্রুরিসে। এটা আপনি বলছিলেন ভাজে ভাজে হয়, এটা শরীরের কোন কোন ভাজে সাধারণত বেশি দেখা যায়? শরীরে যতগুলা ভাঁজ আছে, আমরা বলতে এক্সিলা, ক্রুরিস, ক্রুরাল রিজিয়ন, পায়ের মাঝখানে, ওখান থেকে হয়ে যেতে। এখানে হওয়ার মেইন কারণ হচ্ছে যাদের ঘাম বেশি হয়, ফাঙ্গাল ইনফেকশনের একটা প্রধান কারণ হচ্ছে এক্সেসিভ সোয়েটিং, অতিরিক্ত ঘামগুলো যে শরীরের ভাঁজে যেখানে হচ্ছে, ঘামগুলো এখান থেকে যেতে পারছে না, জমা হয়ে থাকছে, জায়গাটা স্যাঁতসেঁতে হয়ে যাচ্ছে। স্যাঁতসেঁতে জায়গাতে ফাঙ্গাস গ্রো করে বেশি, এটা ছত্রাকটা বেশি গ্রো করে, সেই জন্য ওখান থেকে এটা শুরু হচ্ছে। ওখানে এরকম হচ্ছে, প্রথমে একটা ছোটোখাটো তো 2-1টা ফুসকুড়ি হবে, ফুসকুড়িকে আস্তে 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 বাড়তে এটা গোলাকৃতির হতে পারে, রেক্ট্যাঙ্গুলার শেপ হতে পারে, বিভিন্ন ধরনের শেপ হতে পারে। ওখান থেকে দেখা যাচ্ছে ইনফেকশন হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের এক্সিমেটাইজেশন, লাইকেনিফিকেশন হচ্ছে। এটা আস্তে আস্তে ওখান থেকে শুরু হয়ে শরীরের অন্যান্য জায়গায় এটা ছড়িয়ে পড়তে পারে দেখা যাচ্ছে। এটা চিকিৎসা কি আপনার ইয়ার মতো, যে কর্পোরিসের মতো? কর্পোরিসের মতো এটা চিকিৎসা মোরাললেস সেম বলে থাকি আমরা। এটা ফ্লুকোনাজল, ইট্রাকোনাজল, টার্বিনাফিন, এই সমস্তগুলো দিয়ে আমরা চিকিৎসা করে থাকি। এই ক্ষেত্রে কি আপনারা যে সেকেন্ডারি ইনফেকশন প্রতিরোধের জন্য অ্যান্টিবায়োটিক কি প্রেফার করছেন? সেকেন্ডারি ইনফেকশন কন্ট্রোল করার জন্য আমরা ফ্লুকোনাজল ইজ দ্য ড্রাগ অফ চয়েস ইন কেস অফ স্কিন ডিজিজেস, স্কিন ইনফেকশন। আমরা ফ্লুকোনাজল দিয়ে থাকি।
তারপরে হচ্ছে সেফরাডিন দিয়ে থাকি, আর সেফিক্সিম, বিভিন্ন ধরনের ফার্স্ট জেনারেশান, সেকেন্ড জেনারেশান, থার্ড জেনারেশান আমরা অ্যান্টিবায়োটিকগুলো আমরা 7 থেকে 10 দিনের জন্য আমরা দিয়ে থাকি। আরেকটা বেশি কমনলি দেখা যাচ্ছে টিনিয়া পেডিস, যেটা সাধারণত পায়ে হয়। এটা আসলে অনেক রোগীর ক্ষেত্রে আমরা দেখি এটা বারবার হচ্ছে, এটার কারণটা কি আসলে? টিনিয়া পেডিস এটা পায়ে হচ্ছে, দেখা যাচ্ছে আমরা পায়ের আঙ্গুলের ভাঁজে হচ্ছে। এটার আরেকটা নাম হচ্ছে অ্যাথলেটস ফুট, অ্যাথলেটস ফুট বলা হয়। এটাও একই কারণ, যদি গাম হয়, গামটা যদি জমা হয়, যদি জায়গাটা স্যাঁতসেঁতে হয়, ওখানে যেটা নর্মাল কমন সেল যেটা ওখানে আছে, নর্মালি যেটা আছে ছত্রাক, এটার বংশ বিস্তার শুরু করে ওখানে। যেহেতু ওখানে গাম আছে, এখানে একটা ময়েস্ট এরিয়াগুলোতে ফাঙ্গাসটা বেশি গ্রো করে, সেই জন্য ওখান থেকে শুরু হচ্ছে। এই জন্য এটা ওখান থেকে শুরু হয়ে আরও বিভিন্ন আশেপাশের জায়গায় এটা হয়ে যেতে পারে। পেডিস হচ্ছে ওনাদের ধরেন জুতা বা স্যান্ডেল বা শু পরার ক্ষেত্রে বা মোজা বা এই ধরনের কোনো বাধ্যবাধকতা বা কোনো ধরনের উপদেশ আপনারা দিয়ে থাকেন? আমরা বলি যে শু, বিশেষ করে মোজা, একটা মোজা 2 দিন পরা যাবে না, প্রতিদিনই মোজা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এই যে মোজাগুলা ঘামটা শোষণ করে ফেলতেছে, শোষণ করে মোজাটা ভিজে যাচ্ছে, এটা ময়েস্ট হয়ে গেল, স্যাঁতসেঁতে হয়ে গেল, ওখান থেকে ফাঙ্গাসটা গ্রো করছে। আরও বিভিন্ন কারণ আছে। আর বিভিন্ন ওই রোগের যদি দীর্ঘদিনের যদি সে অ্যাস্টেরয়েড খায়, অথবা অনেক দিন ধরে সে ডায়াবেটিস কন্ট্রোলও নাই, তাহলে ওখান থেকে ওই যে সমস্ত শরীরের ভাঁজগুলো থেকে, পেডিস থেকে, পা থেকে এটা ছড়িয়ে পড়ে। আরেকটি বলছিলেন যে ওনিকোমাইকোসিসটা সাধারণত কোথায় হয় আসলে? ওনিকোমাইকোসিস হচ্ছে আসলে নোকের সংক্রমণ। নোকের আমরা যে নেল প্লেট বলে থাকি, নেল প্লেট থেকে এটা সংক্রমণ হতে হয়। এটা হচ্ছে আমি প্রক্সিমাল ওনিকোমাইকোসিস, ডিস্টাল সাবআঙ্গুয়াল ওনিকোমাইকোসিস হতে পারে, আরও বিভিন্ন ধরনের আর কতগুলো সাব ক্যাটাগরি আছে। এটা সাধারণত শুরু হচ্ছে নখ এবং ত্বকের যে সংযোগস্থল আছে, ওখান থেকে এটা শুরু হচ্ছে। প্রথমে কিছু স্কেলিং হবে। স্কেলিং মানে সাদা পাতলা চামড়া ওঠা, কিছু কিছু ওখানে ফুসকুড়ি হবে, তারপর কিছু কিছু উজিং হবে। উজিং মানে কিছু কিছু পানি পড়তে পারে, পুঁজ পড়তে পারে ওখান থেকে। তারপর নখটা মোটা হয়ে যেতে পারে, নখের নিচে যেটাকে আমরা কিউটিকল বলি, ওখানে দেখা যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে। এটাকে বলে আমরা সাবআঙ্গুয়াল হাইপার ক্যারাটোসিস। নখটা মোটা হয়ে যায়, নখটা আপলিফটিং হচ্ছে, উপরের দিকে নখটা উঠে যাচ্ছে বিভিন্ন ধরনের। আবার নখের মধ্যে কত রিজিং হয়, দাগ দেখা যাচ্ছে। নর্মাল নখের মধ্যে কিন্তু স্মুথ মসৃণ, কিন্তু যেটা ওনিকোমাইকোসিস, এটা দেখা যায় কতগুলো রিজিং, খাস দেখা যাচ্ছে। এই সমস্ত কারণ দেখলে আমরা এটা হচ্ছে ওনিকোমাইকোসিস। তো এই ক্ষেত্রে কি কোনো ব্যথা থাকে রোগীর? হ্যাঁ, ভালো কথা। যদি ওনিকোমাইকোসিস, যদি ইনফেকশন থাকে, যদি ওজিং হয়, যদি ওখানে পাস হয়, হ্যাঁ, যখন যদি কোনো কিছু ওখান থেকে হয়, ফ্লুইড ডিসচার্জ হয়, তাহলে ওখানে আমরা এটা খুব ব্যথা হয়। এটা তো এই ক্ষেত্রে কি আসলে চিকিৎসাটা কি? এক্ষেত্রে কি কোনো সময় সার্জারির কি কোনো দরকার হতে পারে? ওনিকোমাইকোসিসের একটা কারণ হচ্ছে ইনগ্রোন টোনেল, আমরা বলে থাকি। ইনগ্রোন টোনেলতে কিন্তু বারবার ওনিকোমাইকোসিস, এই ধরনের যদি ইনগ্রোন টোনেল থাকে, তাহলে আমরা এটা ছোটোখাটো নখের সার্জারি আছে, এটাকে আমরা পার্শিয়াল নেইল অ্যাভালশন বলে থাকি। আমরা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে এটা মানে লোকালি জায়গাটাকে অবশ করে ওই নখের কোনাটা যদি আমরা কেটে ফেলি, এবং নখের যে কিউটিকল আছে এটাকে যদি আমরা ইলেকট্রোকটার দিয়ে কটারাইজ করে ফেলি, তাহলে ওখানে আর এটা হবে না। আরেকটি কথা আপনারা বলছিলেন, বা আমরাও অনেক রোগী পাচ্ছি যে ওরাল ক্যান্ডিডিয়াসিস বা মুখগহ্বরের ছত্রাকের ইনফেকশন নিয়ে রোগীরা আপনাদের কাছে আসেন। ওনারা সাধারণত কি কি লক্ষণ আপনাদেরকে প্রেজেন্ট করেন? প্রথমে আসে যে খুব ব্যথা হচ্ছে, বলেছে আমি খেতে পারছি না, মুখটা লাল হয়ে গেছে, জিহ্বা লাল হয়ে গেছে, মুখের ভিতরে যেই মিউকাস মেমব্রেন আছে দুই দিকে লাল হয়ে যাচ্ছে, মুখের জিহ্বার উপর একটা সাদা আস্তরণ পড়ছে, এবং মুখের জিহ্বার উপর গোল 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 কিছু দাগ দেখা যাচ্ছে, যেগুলো কিন্তু পেইনফুল, ব্যথাযুক্ত। রোগ গিলতে রুগী ব্যথা করছে, রুগী খেতে পারছে না, তার অরুচি হচ্ছে, সামান্য একটু একটু করে জ্বর হচ্ছে, আমরা যেটাকে ম্যালেজ বলে থাকি। হ্যাঁ, লোয়ার ফিভার, হ্যাঁ, এই ধরনের যদি সমস্যা, খেতে সমস্যা হচ্ছে, ইসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস, ইসোফেগাসে ছত্রাক সংক্রমণ হতে পারে, এটাকে আমরা ইসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস বলে থাকি। এই ধরনের লক্ষণ নিয়ে যদি রুগী আসে, এ ধরনের এটা কাদের বিষয় হয়ে থাকে?
ইমিউনোসাপ্রেস যারা, হ্যাঁ ইমিউনোসাপ্রেস যে সমস্ত পেশেন্ট, হ্যাঁ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কোনো কারণে কমে গেছে, যেমন নাকি এই রোগীর অনেক দিন ধরে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে, অনেক দিন ব্যাড রিডেন, তার এক পাশ অবশ্য হয়ে গেছে, অনেক দিন ধরে ব্যাডে শুয়ে আছে, ঠিকমতো খেতে পারছে না, আর কিছু সে অনেকদিন মনে করেন আবার এটার সাথে আবার কিছু খাদ্যাভ্যাস আপনাকে পরিবর্তন করতে হবে, তাহলে আমরা এটাকে দিয়ে থাকি। আর এই ধরনের চিকিৎসার মধ্যে আমরা সাধারণত ফ্লুকোনাজল দিয়ে থাকি। ফ্লুকোনাজল 150 মিলিগ্রাম 150 মিলিগ্রাম প্রতিদিন দিয়ে 15 দিন দেওয়া যায়, 1 মাস পর্যন্ত দেওয়া যায়। আরও বিভিন্ন ধরনের গ্লিসোভলভিন কিন্তু এখানে দেওয়া যায় না, হ্যাঁ কিটোকোনাজল দিতে পারি আমরা, ফ্লুকোনাজল দিতে পারি। এখানে কোনো কি ড্রপ বা কোনো কিছু বা জেল কোনো কিছু কি আছে কিনা? হ্যাঁ আছে, আমরা কিছু আছে মাইকোনাজল, কিছু জেল আছে, ড্রপ আকারে পাওয়া যায়, এর আমরা দিনে 2 বার 14 দিন দিয়ে থাকি। টানা দিলে আবার ওই ইয়াগুলা ঠিকমতো কাজ করে না, হ্যাঁ টানা 14 দিন দিয়ে যদি ইনফেকশন থেকে যায় 7 দিন বন্ধ রেখে আবার 14 দিন দিব আমরা, কিন্তু টানা 1 মাস দেওয়া যাবে না। তার মানে এখানে আসলে ওষুধের সাথে সাথে যে কারণে আমাদের ওরাল আসলে হাইজিন আরেকটা বলছি, ওরাল হাইজিন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ওরাল হাইজিন আপনাকে মেনটেন করতে হবে, আপনাকে দাঁত ব্রাশ করতে হবে 2 বার, রাত্রে খাওয়ার পরে দাঁত ব্রাশ করতে হবে, সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে আবার দাঁত ব্রাশ করতে হবে। এই যে বিভিন্ন ধরনের আমরা যে ফুড, এই যে কনস্টিটিউয়েন্টসগুলোতে ফুডের যে সমস্ত খাদ্যের যে ছোটো ছোটো কণাগুলো আমাদের মুখের ভিতর বিভিন্ন জায়গায় এটা জমা হয়ে যাচ্ছে, এগুলো জমা হতে 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 একসময় ডেন্টাল ক্যারিস হয়ে যাচ্ছে, এটা একটা ফ্যাক্টর। আর বিভিন্ন জায়গায় যদি ক্ষত হয়, মনে করেন কোনো কিছু আমি খেলাম, হ্যাঁ কোনো কিছু চাপালাম, যদি ক্ষত হয়ে যায়, ওকে যেটা নর্মাল কমন সেল ক্যান্ডিডিয়া যেটা নর্মালি থাকার কথা, সেটা ওখান থেকে গিয়ে ওখান দিয়ে ঢুকে ওই মিউকাস মেমব্রেনের ব্রিচ অফ কন্টিনিউটি হলো যেটা ছিঁড়ে গেছে, হ্যাঁ ওখান দিয়ে ঢুকে এটা আমরা ওরাল ক্যান্ডিডিয়াস করতে পারি। ইমিউনোসাপ্রেস যেসব কন্ডিশন হয়, ডায়াবেটিস, ক্যান্সার বা লং টার্ম স্টেরয়েড নিচ্ছে, ওই জিনিসগুলোকে আসলে আমাদেরকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। অবশ্যই যদি ডায়াবেটিস থাকে তাকে অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে। এবং যদি ওরাল স্টেরয়েড পেয়ে থাকে, ওই যে ওরাল স্টেরয়েড মুখে যে খাবার ওষুধ যেটা আমরা বলে থাকি, বিভিন্ন ধরনের ওষুধ আছে, হ্যাঁ প্রেডনিসোলোন, ডেক্সামিথাসোন, এগুলা সাময়িকভাবে বন্ধ করতে হবে, নইলে কোনো অবস্থাতে আমরা ফাঙ্গাসটা ভালো হবে না। আরেকটা রোগী নিয়ে আমরা কথা বলতে চাই, এটা হচ্ছে ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিসের যেসব রোগী আপনাদের কাছে আসে, হ্যাঁ ওনারা আসলে কি কি ধরনের লক্ষণ নিয়ে আপনাদের কাছে আসে? ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস হচ্ছে রোগীর চুলকানি, আমরা দেখা যাচ্ছে এটা বলা হচ্ছে 1/3 অফ দ্য ভ্যাজাইনাল ইচিং, দেখা যাচ্ছে এটা ক্যান্ডিডিয়াসের রোগী, কোনো কারণে শুধু চুলকাচ্ছে। এটা ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস একটা হচ্ছে, এটা ক্যান্ডিডা নামক এক ধরনের ছত্রাকের মাধ্যমে এটা সংক্রমণ হচ্ছে, চুলকানি হচ্ছে। চুলকানি হওয়ার পর ওখান থেকে লিউকোরিয়া বলে আমরা যেটাকে বলে থাকি শ্বেতপ্রদর, ওখান থেকে হতে পারে সাদা স্রাব, যেটা আমরা বলে থাকি। এটা 2 ধরনের হতে পারে, একটা কার্ট লাইক দধির মতো সিক্রেশন হচ্ছে ভেজাইনা দিয়ে, আর একটা হচ্ছে মাছ ধোয়া পানির মতো ঘোলাটে এবং এটা দুর্গন্ধ। এ ধরনের যদি আমরা থাকে, আর যদি এটা ভেজাইনাল স্পেকুলাম দিয়ে যদি আমরা দেখি, ওটা একদম লাল হয়ে যায়, অনেক সময় যে আমি বলছি অনেক সময় গোল গোল সাদা বিভিন্ন ধরনের লেশন থাকে, এই ধরনের লেশন থাকলে আমরা এটা সাসপেক্ট করে যাই ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস। তো এই ক্ষেত্রে আপনারা চিকিৎসাটা কি দিয়ে থাকেন? ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস বিভিন্ন ধরনের ভ্যাজাইনাল সাপোজিটরি আছে, অ্যান্টিফাঙ্গাল সাপোজিটরি, তাও অ্যান্টিফাঙ্গাল সাপোজিটরিগুলো আমরা দিয়ে থাকি 5 থেকে 7 দিনের জন্য। এবং আমরা ওরাল যেগুলো অ্যান্টিফাঙ্গাল, মুখে খাবার যে অ্যান্টিফাঙ্গাল ওষুধ, এগুলো আমরা দিয়ে থাকি। ফ্লুকোনাজল দিতে পারি 150 মিলিগ্রাম করে, এটা 5 থেকে 7 দিন অথবা 14 দিন পর্যন্ত আমরা দিতে পারি, ওরালি দিতে পারি, ওটা আমরা দিতে পারি। আচ্ছা, এই যে আমরা এতক্ষণ যে আপনার যে ফাঙ্গাল ইনফেকশনগুলো নিয়ে বা ছত্রাকজনিত সমস্যা নিয়ে কথা বলছিলাম, আরেকটা কিন্তু ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকজনিত সমস্যা কিন্তু কোভিডের পর আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মিউকরমাইকোসিস। এই মিউকরমাইকোসিসটা আসলে কি, আপনি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন বা আমাদের সবার উদ্দেশ্যে বলতেন। ইম্পর্টেন্ট কথা বলেছেন। আমরা আসলে বাংলাদেশ সহ সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে, যেটা বলে আমরা কোভিড-19 শেষের দিকে চট্টগ্রামও 2টা রোগী পাওয়া গিয়েছিল আমরা মিউকরমাইকোসিসের রোগী। এটার ম্যানিফেস্টেশন ছিল মুখে ঘা। হ্যাঁ, কোভিডের জ্বরটা চলে গেছে, উপশমগুলো চলে গেছে, দেখা যাচ্ছে রোগীর এখন হচ্ছে মুখে ঘা, এবং এই ঘা কোনো কিছুতেই ভালো হচ্ছে না। তখন এটা বিজ্ঞানীরা ওখান থেকে সোয়াব নিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা করে দেখায়, এটার কজ হচ্ছে এক ধরনের ফাঙ্গাস।
সেটাকে আমরা মিউকরমাইকোসিস বলে থাকি। এখন দেখা যাচ্ছে ওটার চিকিৎসার জন্য আমরা যে অ্যান্টিফাঙ্গাল যেগুলো আমরা দিয়ে থাকি, এগুলো আর ইনজেক্টেবল ফর্মে অ্যান্টিফাঙ্গাল করে দিয়ে রোগী ভালো হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে আমরা যে এতক্ষণ কথা বলছিলাম, এই যে ছত্রাকজনিত যে ত্বকের সমস্যাগুলো, আপনারা কি কোনো ধরনের ইনভেস্টিগেশন এসবের জন্য করাচ্ছেন? ইনভেস্টিগেশন আছে, আমরা বলি ইনভেস্টিগেশন যদি ত্বকে যদি হয়ে থাকে স্কিন স্ক্রেপিং ফর ফাঙ্গাস, বোথ মাইক্রোস্কোপিক অ্যান্ড কালচার অ্যাট সেবোরাস ডেক্সট্রোস আগার মিডিয়া, যদি ত্বকে হয়ে থাকে। যদি নৌকো হয়ে থাকে তাহলে নেল স্ক্রেপিং অর নেল ক্লিপিং ফর ফাঙ্গাস, বোথ মাইক্রোস্কোপি অ্যান্ড কালচার অ্যাট সেবোরাস ডেক্সট্রোস আগার মিডিয়া বলে থাকে। যদি মুখে হয় তাহলে আমরা ওখান থেকে সোয়াব, যদি ক্যান্ডিডা হয় হ্যাঁ সোয়াব ফর ক্যান্ডিডাল ইনফেকশন, ময়েস্ট সোয়াব ফর ক্যান্ডিডা, এগুলো এই সমস্ত পরীক্ষাগুলো করে থাকি। এই সমস্ত পরীক্ষা এগুলো খুব সহজ পরীক্ষা, কোনো দামি পরীক্ষা না। এটা এটা আমরা এখান থেকে স্ক্রেপিং নিয়ে এক ধরনের চামড়া, মরা চামড়া নিয়ে ওখানে আমরা এটাতে যেটা ফিক্সেটিভ আছে, ফিক্সেটিভ দিয়ে আমরা যদি মাইক্রোস্কোপের নিচে দেখি, হ্যাঁ ওখানে আমরা বিভিন্ন ধরনের ফাঙ্গাল হাইপি পাওয়া যাবে। এই যে ফিঙ্গার লাইক প্রজেকশন, ফিলামেন্টাস হাইপি পাওয়া যায়, স্পোর ছোটো ছোটো অনেকগুলো গোল 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 আজমা ফাঙ্গাল স্পোর পেয়ে থাকবো আমরা, এগুলোতেই আমরা এটা কনফার্ম। আর কালচারটা করে থাকি আমরা 14 দিন পর এটা কালচার রিপোর্টটা আগে। এখন কালচারে কী পাবো আমরা, ফাঙ্গাসের স্পিসিসগুলো পাবো, মানে ট্রাইকোফাইটন রুব্রাম, ট্রাইকোফাইটন মন্টাগ্রোফাইট, ট্রাইকোফাইটন ইন্ডোটিনেস, এ ধরনের যেগুলো সাব ভ্যারাইটি আমরা ওখান থেকে এটা পেয়ে যাব। তো এই রোগের যারা ভুগছেন তাদের তো একটু ফুড হ্যাবিট বা খাদ্যাভ্যাসের একটা পরিবর্তন দরকার আছে। কি ধরনের খাদ্যাভ্যাসের জন্য আমরা রোগীদেরকে আপনারা উপদেশ দিয়ে থাকেন? খাদ্যাভ্যাস হচ্ছে, যদি রোগীর ইচিং হয়, চুলকানি হয়, সাধারণত ওই রোগীর আগে থেকে যদি এরকম মনে করেন অনেকের মাংস খেলে চুলকায়, বেগুন খেলে চুলকায়, এ ধরনের যদি কোনো ফুড অ্যালার্জি থাকে আমরা এটাকে আপাতত ওই ফুডটা বন্ধ রাখতে বলবো। আর সাথে সাথে আমরা রোগীর আরও কিছু ইনভেস্টিগেশন করব, রোগীর ডায়াবেটিস আছে কিনা দেখব, ভেরি ইম্পর্টেন্ট। রোগীর লিভার ফাংশন ভেরি ইম্পর্টেন্ট, SGPT। কারণ কি? কারণ হচ্ছে ফ্লুকোনাজল, ইটাকোনাজল, টার্বিনাফিন সবগুলো হচ্ছে এগুলো মেটাবলিজম হচ্ছে লিভারে গিয়ে, হ্যাঁ এটা আমরা হেপাটিক বাইপাস মেটাবলিজম বলে থাকি আমরা ওখানে। সেই জন্য আপনাকে লিভারের কন্ডিশন দেখতে হবে। SGPT যদি 4-fold রাইজ করে দেয়, SGPT নর্মালি হচ্ছে আপ টু 40% নর্মাল, যদি এটা 160-এর উপরে উঠে যায় তাহলে আমরা ওই অ্যান্টিফাঙ্গালটা দিতে পারবো না। এটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা এর মধ্যে আমরা ডায়াবেটিস দেখবো, র্যান্ডম ব্লাড সুগার দেখবো। র্যান্ডম ব্লাড সুগার রোগীর যদি ডায়াবেটিস বেশি থাকে তাহলে আমরা ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হবে। আর এর সাথে সাথে তো আসলে পার্সোনাল হাইজিনের একটা ইস্যু রয়ে যায়। হ্যাঁ, পার্সোনাল হাইজিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা দেখা যাচ্ছে যে ময়েস্ট স্যাঁতস্যাঁতে পরিবেশে ফাঙ্গাসটা বেশি গ্রো করে, সেজন্য ঘর দুয়ার সবসময় পরিষ্কার রাখতে হবে, ইজি ভেন্টিলেশন অফ এয়ার, আলো বাতাস যাতে ইজিলি পাস হইতে করতে হবে। আর প্রতিদিন আপনাকে গোসল করতে হবে, রেগুলার সোপ বাথ, যে কোনো একটা সাবান দিয়ে গোসল করতে। শুধু গোসল করলে হবে না, ভাজে ভাজে যেখানে পানি জমে আছে এগুলো ভালো করে পরিষ্কার করতে হবে। পায়েও যেগুলো পায়ের আঙ্গুলগুলো ভালো করে পরিষ্কার করতে হবে। এগুলো করলে আর এটা আর হওয়ার চান্স কম থাকে। ধন্যবাদ ডাক্তার জুনায়েদ মাহমুদ খান। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি আমাদের দর্শকদের থেকে বিদায় নিয়ে ওনাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। বাংলাদেশে ফাঙ্গাসগুলো যেগুলো ছত্রাক সংক্রমণের রোগটা ভালো হতে চাচ্ছে না, ওটা ভালো হয়ে আবার হচ্ছে। এটার কারণ কি? বাংলাদেশের যারা ডার্মাটোলজিস্ট আছে তারা দীর্ঘদিন ধরে এই ব্যাপারে অনেক গবেষণা করছে। এটার কারণ হচ্ছে আমরা যেটাকে ওটিসি ওভার দ্য কাউন্টার ড্রাগ, রোগীরা ফার্মেসি থেকে চিকিৎসকের পরামর্শের ব্যতীত বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছে, প্রপার ডোজ, প্রপার ডিউরেশন মেনটেন হচ্ছে না এখানে। এটা হচ্ছে প্রধান কারণ। ওষুধ খাওয়ার কথা ডেলি 2টা, খাচ্ছে 1টা, খাওয়ার কথা 1 মাস, খাচ্ছে 1 সপ্তাহ, একটু ভালো হয়ে গেল বন্ধ করে দিচ্ছে, তাহলে দ্বিতীয়বার আর ওই ওষুধটা খেলে আর কাজ করছে না। এইটা একটা কারণ হতে পারে। এটা হ্যাঁ, আর হচ্ছে আমরা যেটা বলে থাকি একজনের প্রেসক্রিপশন নিয়ে 10 জন ওষুধ খাচ্ছে। এই এভরি পেশেন্টস প্রেসক্রিপশন, পেশেন্টস ট্রিটমেন্ট ইজ ইন্ডিভিজুয়ালাইজড। আমি আপনাকে যে চিকিৎসা করছি একই ধরনের সিমটম হলেও আপনার ক্ষেত্রে সেই ওষুধ প্রযোজ্য নাও হতে পারে। সেজন্য এ ধরনের যদি রোগ সংক্রমণ হয়
অবহেলা না করে পার্শ্ববর্তী চর্মরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। ধন্যবাদ ডক্টর জুনায়েদ মাহমুদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম স্কিন বা ত্বকে ফাঙ্গাল ইনফেকশন এবং এর করণীয় সম্পর্কে। এটা এমন একটি ইম্পর্ট্যান্ট রোগ যেটি আসলে আমরা অবহেলা করে থাকি, কিন্তু অবহেলা পরবর্তীতে এটার কনসিকুয়েন্স বা এটার ঝামেলাগুলো আরও বেড়েই যায়। আশা করি এই পর্বের মাধ্যমে আমরা সচেতন হতে পারবো এবং আশেপাশের মানুষজনকেও আমরা সচেতন হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে পারবো। সুপ্রিয় দর্শক, আগামী পর্বে আরও একটি রোগ এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।